This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মতুয়া প্রতিনিধিদের নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন ইতিমধ্যেই শান্তনু ঠাকুর এবং যদিও এসআইআর জটিলতা নিয়ে কথা হয়নি, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে বলে দাবি শান্তনুর। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিএএ নিয়ে ভুল বোঝানোর অভিযোগ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। মাননীয় রাষ্ট্রপতি মহোদয়কে আমাদের রাজ্যের যে রাজনৈতিক পরিস্থিতি এবং যে প্রশাসনিক অবস্থা সেই সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে। এসআইআর সংক্রান্ত বিষয়ে আমি মনে করি না মহামান্য রাষ্ট্রপতি মহোদয়কে বলে কোনো কিছু হবে। মুখ্যমন্ত্রী এবং তার যারা নেতা নেত্রীরা প্রথমে সিএর যেভাবে ক্যা চিচি বলে যেভাবে বিরোধিতা করলো, তাহলে ইলেকশন কমিশন কেন এখন সিএ সার্টিফিকেটকে মান্যতা দিল? যে মানুষগুলোকে আপনি অ্যাপ্লিকেশন করতে বিরত রেখেছেন সেই মানুষগুলো আজকে পিছিয়ে পড়লো কিনা, এটা আপনাকে জবাব দিতে হবে মুখ্যমন্ত্রী। শান্তনু ঠাকুরের বক্তব্য আপনাদেরকে শোনালাম এবং এই মুহূর্তে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন তারা। শান্তনু ঠাকুর গোষ্ঠী যে বক্তব্য, তারা ইতিমধ্যেই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন এবং সেখানে তারা এসআইআর জটিলতা নিয়ে কথা হয়নি, বরং রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে বলেই দাবি শান্তনু ঠাকুরের। এই মুহূর্তে আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র রয়েছে। শুভময়টা, আমরা একটু আগেই শোনাচ্ছিলাম দর্শকদের, শুভেন্দু অধিকারী তিনি আজ বলছেন যে সিএ সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে মতুয়া বাড়ির সার্টিফিকেট কেন্দ্রীয় সরকার গ্রহণ করছে। কিছুক্ষণ আগে সুদান চক্রবর্তীর সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলছিলেন বিষয়টা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আপনার থেকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবো, এটা কি সত্যি গ্রহণযোগ্য, এটা কি গৃহীত? দেখুন, বিষয়টি হচ্ছে যে কোন নথি কেন্দ্রীয় সরকার গ্রহণ করবেন বা করবেন না তার একটা প্রথমত অফিসিয়াল নোটিফিকেশন থাকবে। আপনারা সংবাদ মাধ্যমে আছেন, সুতরাং আপনারা নিশ্চয়ই জানবেন যে এই ধরনের কোনো অফিসিয়াল নোটিফিকেশন আছে কিনা। দ্বিতীয়ত, কোনো একটি নথি সেটা যদি কোনো বেসরকারি জায়গা থেকে হয় সেটা সরকারি জায়গায় সাধারণভাবে গ্রাহ্য হয় না, কিন্তু অনেক বিশেষ বিশেষ পরিস্থিতিতে হয়তো এই ধরনের কিছু হতে পারে। কিন্তু গোটা বিষয়টি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে মতুয়াদের নিয়ে রাজনীতি বিশ্লেষণ করতে গেলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তারা কিন্তু অনেকটা শঙ্কার মধ্যে আছেন। একদিকে এসআইআর বা তার আগে সিএ সংক্রান্ত বিষয়গুলি যেহেতু অনুপ্রবেশের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে এবং সেই জায়গায় সাধারণভাবেই তো মানুষ একটা সব সময় একটা হয়রানি বা একটা ভয়ের মধ্যে অনেক সময় থাকেন এই কাগজপত্রের বিষয়। সেই জায়গায় একটা প্রশ্ন উঠছে এবং এই প্রশ্নের সমাধান বিজেপি যদি সঠিক সময় নির্বাচনের আগে করতে পারে সেক্ষেত্রে তাদের একটা সুবিধে হতেই পারে। উল্টো দিকে এই সুবিধে যদি না হয় সেক্ষেত্রে মুশকিল। ফলে শুভেন্দু অধিকারী তার যে রাজনৈতিক ভাবনা, তার যে রাজনৈতিক বক্তব্য, সেই জায়গা থেকে হয়তো তার দলের কথা বলতে চেয়েছেন, কিন্তু সরকারিভাবে বিষয়টি গ্রাহ্য কিনা এটি একেবারে আমাদের অপেক্ষা করতে হবে সংবাদ মাধ্যম বা কোনো সরকারি নোটিফিকেশনের জন্য। সময়টা অনেক ধন্যবাদ আপনাকে। পরে খবরে নজর রাখবো। বিধানসভা ভোটের মুখে রাজ্য বিজেপির নতুন কমিটির ঘোষণা হয়ে গেল। শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার 6 মাসের মধ্যে এই নতুন রাজ্য কমিটির ঘোষণা। সেই কমিটিতে কারা কারা এলেন, কারা কারা নতুন দায়িত্ব পেলেন জানার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধি প্রদীপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, কি পারফরমেন্সের নিরিখে বা কোন কোন মাপকাঠিতে এই নতুন রাজ্য কমিটিতে নতুন এবং পুরনো সদস্যদের জায়গা হলো বা হলো না? দেখো, 35 জনের বিজেপির রাজ্য পদাধিকারীদের নাম আজকে ঘোষণা করা হয়েছে এবং যেখানে 7 জন মহিলার উপস্থিতি রয়েছে। পারফরমেন্স, নতুন প্রবীণের মেলবন্ধন, এই সবটা মিলিয়ে একটা ভারসাম্যের কমিটি তৈরি করা হয়েছে, অন্তত তেমনটাই বলছেন রাজ্য বিজেপির নেতৃত্ব। এখানে তোমায় বলে রাখা ভালো যে সুনীল বনসাল এই রাজ্যের দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি বারংবার বলছিলেন যে এক পদ এক ব্যক্তি থাকবেন। হয়তো কারোর ক্ষেত্রে সেটা ব্যতিক্রম ঘটতে পারে, কিন্তু সুনীল বানসালের যে নীতি, সেই নীতি কিন্তু রাজ্য কমিটিতে সফল রূপায়ণ হয়েছে বলেই মনে করছেন বিজেপি নেতৃত্ব। এবং সেই কারণেই দেখো, বিধায়ক হিসাবে যারা এই কমিটিতে ছিলেন, বিধায়কের পাশাপাশি সম্পাদক পদে থাকা 6 জন ছিলেন বিধায়ক, যারা সম্পাদক ছিলেন তাদের মধ্যে একমাত্র শঙ্কর ঘোষকে রেখে বাকি 5 জনকেই কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। তার পাশাপাশি সাধারণ সম্পাদক পদ থেকে জগন্নাথ চট্টোপাধ্যায়, দীপক বর্মন এবং অগ্নিমিত্রা পালকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে রাজ্য সহসভাপতি পদে। তুলনামূলক কম গুরুত্বপূর্ণ পদে তাদের নিয়ে যাওয়া হয়েছে, তার কারণ বিজেপি সূত্রে জানা যাচ্ছে এই 3 জনই তারা ভোটে লড়বেন। আবার সৌমিত্র খা, তিনি সহসভাপতির পদে ছিলেন, তাকে নিয়ে আসা হয়েছে সাধারণ সম্পাদক। ধন্যবাদ প্রদীপ্ত।
ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটি ঘোষণা হয়েছে। এই রাজ্য কমিটিতে যারা রাজ্যের পদাধিকারী হয়েছেন, বিভিন্ন দায়িত্ব পেয়েছেন, প্রথমেই তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আশা করি আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তার নেতৃত্বে এই রাজ্য কমিটি এবং আমাদের সকল পার্টির কর্মীরা একত্রিত হয়ে আমরা 26-এ পরিবর্তন আনব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বৈরাচারী সরকার, যার একটা ইউনিট এই আসানসোল জেলাতেও চলছে, সেই স্বৈরাচারী সরকারকে আমরা সরিয়ে নরেন্দ্র মোদীর সরকার, মানবিক সরকার এবং দেশকে ফ্র্যাজাইল 5 থেকে অর্থাৎ ভঙ্গুর অর্থনীতির 5টি দেশের মধ্যে থেকে পৃথিবীর 4র্থ বৃহত্তম এবং বর্তমানে প্রায় আমরা 3য় বৃহত্তমর দিকে এগোচ্ছি, অর্থনীতির দিকে নিয়ে যাওয়া সরকার তৈরি হবে। এই মধ্যে আরো একটা খবর, বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতেই আসতে হবে বাংলাদেশকে। টি20 বিশ্বকাপের ম্যাচ সরবে না ভারত থেকে। এই মুহূর্তের খবর, বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতেই আসতে হবে বাংলাদেশকে। কি খবর পাচ্ছি আমরা এই মুহূর্তে? আমাদের সহকর্মী রক্তিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। রক্তিম, যেই বাংলাদেশ গত রবিবার ছিল স্টেপ আউট করে ব্যাটিং করছিল, সেই বাংলাদেশ বুধবার আইসিসির সঙ্গে জানিয়ে দিল যে তাদের খেলতে হবে ভারতে এবং বাংলাদেশ কার্যত ডিফেন্সিভ হয়ে গেল এবং পরিষ্কার তারা জানিয়ে দিল 180 ডিগ্রি ঘুরে যে আইসিসি যখন জানিয়ে দিল তাদের ভারতেই খেলতে হবে, ভারতে না খেলতে পারলে তাদের বড় ম্যাচ ফিজ এবং ম্যাচের যে পয়েন্ট কাটা যাবে, তখন তারা বললেন যে আমরা এখন আইসিসির সঙ্গে সমস্ত দিকে খতিয়ে দেখে এবং যা কি স্টেপ নেই সেই সমঝোতা সূত্রে গিয়ে আমরা এই বিশ্বকাপ খেলবো। অর্থাৎ রবিবার মুস্তাফিজুর ইস্যুতে যখন বাংলাদেশ যেই আক্রমণাত্মক ভঙ্গি ছিল, সেই আক্রমণ থেকে সেই আক্রমণের জ্যাকেটটা সরিয়ে এখন বাংলাদেশ কার্যত খোলসে ঢুকে পড়ে একদম বিশ্বকাপে যেরকম হবে যে সূচি সেই মতো খেলতে চাইছে। ধন্যবাদ।